নমস্কার, শুরু করছে ব্রেকিং 12টা। আমি পিউ রয়েছে আপনার সঙ্গে। শুরুতে এক মর্মান্তিক ঘটনা আপনাদের সামনে আনব। সম্পর্ক ভেঙে যাওয়ার ফেসবুকে তরুণীর অশ্লীল ছবি পোস্ট করলো এক যুবক, যার জেরে অপমানে আত্মঘাতী হলেন 17 বছরের তরুণী। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের খড়িবেড়িয়ার ঘটনা। ক্লাস 12-এর এই ছাত্রের বাবা নেই, মায়ের সঙ্গে থাকতেন তিনি। কিছুদিন আগে মিঠুন নস্কর 20 বছরের এক যুবকের সঙ্গে সম্পর্ক হয় তার। সেই সম্পর্ক টেকেনি। তারপরেই ফেসবুকে তরুণীর অশ্লীল ছবি পোস্ট করে দেয় যুবক। তরুণীর মৃত্যুর পরেই তার কোনো খোঁজ নেই এখনো পর্যন্ত। এই মুহূর্তে তরুণীর বাড়িতে রয়েছেন আমাদের প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য। সরাসরি কমলাক্ষর কাছে আমরা চলে যাব এই বিষয়ে। কমলাক্ষ, তরুণীর পরিবারে এই মুহূর্তে কি মানসিক পরিস্থিতি আমরা বুঝতে পারছি, তবুও পুলিশের কাছে কোনো বয়ান, কারোর প্রতি সন্দেহ? পিউ দেখো, বয়ান পুলিশের কাছে তো এই পরিবার দিয়েছেই, শুধু আজকে নয়, এর আগেও কিন্তু বারংবার পুলিশের কাছে এই যুবক সম্পর্কে বেশ কিছু অভিযোগ জমা পড়েছিল এই পরিবারের তরফ থেকে। তার কারণ অভিযুক্ত যুবক মিঠুন নস্কর, তার আচরণ, তার বিভিন্ন ক্ষেত্রে এই পরিবারকে হুমকি দেওয়া এবং তার সঙ্গে সঙ্গে এই তরুণী, অর্থাৎ আজকে যে তরুণী আত্মঘাতী হয়েছে ভোরবেলা, সেই তরুণীর সঙ্গে তার সম্পর্ক কতদূর বিস্তৃত ছিল সমস্ত কিছু পাবলিক করে দেওয়ার হুমকি, এবং সেগুলি কিন্তু দিনের পর দিন এই যুবক করেও যাচ্ছিল ফেসবুকের মাধ্যমে। এবং সেই নিয়ে কিন্তু পুলিশের কাছে এই পরিবার তারা জানিয়েছিলেন, স্থানীয় ক্লাব, এলাকার মানুষজন সকলকেই জানিয়েছিলেন যে এই ধরনের হুমকি দেওয়া হচ্ছে, এই ছেলেটি প্রতিবেশী যুবক, সেই রকম হুমকি দিচ্ছে। আমি তোমাকে জানিয়ে রাখি পিউ যে এই তরুণীর সঙ্গে কিন্তু এই যুবকের শুধুমাত্র সম্পর্ক নয়, এরা 2 বছর আগে কিন্তু এরা দুজনেই পালিয়ে গিয়েছিল বাড়ি থেকে, এবং তারা দুজন একসঙ্গেই থাকতো, এই পরিবারেই থাকতো বেশ কিছুদিন। কিন্তু গত 6 মাস ধরে এই যুবক এবং এই তরুণীর সঙ্গে কোনো রকম সম্পর্ক ছিল না, তারা বিচ্ছিন্ন হয়েছিল। যদিও কোনো ধরনের রেজিস্ট্রি এই বিয়ে সংক্রান্ত বা তাদের কোনো এই ধরনের কিছু হয়নি, যেহেতু এই তরুণী নাবালিকা ছিল সেই জন্য কিন্তু সেই বিষয়গুলি করা হয়নি। এই একটা জটিলতা রয়েছেই। এই বিচ্ছেদের পর থেকেই শুরু হয় হুমকি, এবং তারপর এই ধরনের ফেসবুকে অন্তরঙ্গ মুহূর্তের বিভিন্ন ছবি পাবলিক করে দেওয়া, এবং তার সেই অপমানের গ্লানি সহ্য করতে না পেরে তরুণী আজকে আত্মঘাতী হয়। এবং শোকে মুহ্যমান পরিবারের সঙ্গে এই মুহূর্তে আমি রয়েছি। তরুণীর মা রয়েছেন, কার্যত কথা বলার অবস্থায় নেই। ওই তরুণীর দিদি রয়েছেন আমার সঙ্গে। আমি তাও এই অবস্থাতেও তাদের সঙ্গে একটু, যেহেতু এই মুহূর্তে পুলিশ তদন্ত শুরু করেছে, আপনার কাছে একটু জানতে চাইবো যে মেয়ের অপমানটা কতটা হয়েছিল, বা আপনাদেরকে হুমকি কি পর্যায়ে দিয়েছিল যার জন্য আপনার মেয়ে আজকে আপনাকে ছেড়ে চলে গেল? অসম্ভব হুমকি দিয়েছে। কাল রাতে পর্যন্ত হুমকি দিয়েছে ফোনে। আমাকে বলছে তোর মেয়ে মরলে আমার কোনো যায় আসে না, ওকে গলায় দড়ি দিতে বল, বিষ খেতে বল, ও মরলে আমার কোনো যায় আসে না। এত রাগ কেন এই যুবকের? এত রাগ কেন ছিল আপনার মেয়ের? জানি না কেন এত রাগ ছিল, কিন্তু আমার মেয়েকে টান দিয়ে ভালোবাসতো। আমার মেয়েকে ক্ষতি করতে দেয়নি, আমার মেয়ে ওকে কোনো ক্ষতি করিনি, ওকে পান দিয়ে ভালোবাসতো। দেবো আমার মেয়েকে। এই যে এদের এত ভালোবাসার সম্পর্ক ছিল, এই সম্পর্কটা এইভাবে বিষিয়ে গেল কেন? ওদের দুজনের মধ্যেই হয়েছিল, আবার দুজন থেকে দুজনেই ছাড়াছাড়ি হয়ে গেছে। আমি কিছুই করিনি। ওরা দুজনেই ভালোবেসেছিল, দুজনেই কাটান ছিড়ান হয়ে গেছে। ওরা দুজনেই কাটান ছিড়ান হয়ে গেছে। আমি একটু আপনার কাছে জানতে চাইবো পিউ, সত্যি এই মায়ের সঙ্গে এই মুহূর্তে কথা বলাটা সত্যি খুব কঠিন। বারংবার তার যা এই মুহূর্তে অবস্থা আমরা দেখছি, তাতে তার সঙ্গে বেশিক্ষণ কথা বলাটাও মুশকিল। আমি একটু ওনার দিদির সঙ্গে কথা বলবো। যে আমি যেই বিষয়টা স্পষ্ট নয়, আপনারা পুলিশের কাছে আগেও জানিয়েছিলেন, কি বিষয়ে জানিয়েছিলেন বলুন তো? সেটা মাসি আর আমার বোন গেছিল এই 15 দিন আগে, যে ও এরকম টিজ করতো, ফেসবুকে আপত্তিজনক ফটো তুলতো, বের করেছে, সেগুলো নিয়ে কমপ্লেন করেছিল। পুলিশ অ্যাডাল্ট হয়নি বলে তাই ওই ফটোগুলোকে কিছু করেনি, আর ওরাও কোনো স্টেপ নেয়নি। মানে কোনো রকম এফআইআর বা কেস হয়নি আপনারা অভিযোগ করার পর? নিয়েছে, শুধু লিখিত নিয়েছিল, যেহেতু মেয়ের বয়স নাবালিকা ছিল মেয়ে। তারপর সেগুলি জানিয়েছিলেন পুলিশকে সমস্ত? হ্যাঁ, সেগুলো মাসি জানিয়েছিল এবং মাসির মেয়ে জানিয়েছিল। আজকে ভোরবেলা যখন এই ধরনের ঘটনা আপনাদের বাড়িতে ঘটে গেল, তারপর পুলিশ এসেছিল এই যুবকের সন্ধানে, কি খোঁজ খবর শুরু করেছে? না, সেই সময় তো কারোর মাথা ঠিক ছিল না। তার কিছুক্ষণ পরে, একটু সকালের দিকে সবাই ফোন করলো, তার কিছুক্ষণ পরে এসেছিল পুলিশ। অনেক বেলাতে এসেছিল, ওই 8:30 9টার সময়। কমলাক্ষ, যুবক কি চাপ সৃষ্টি করছিল, তার সঙ্গে থাকতে কোথাও বাধ্য করতে চাইছিল ওই তরুণীকে?
জানার চেষ্টা করব তরুণীর মায়ের কাছ থেকে এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জায়গায়। এই যুবক এই বেশ কিছুদিন ধরে মানে এই যে বিচ্ছিন্ন হওয়ার পরে ওদের যোগাযোগ সম্পূর্ণভাবে চলে যাওয়ার পর এই যুবক এখন ঠিক কি চাইছিল? ওর সঙ্গে থাকতে কি বাধ্য করতে চাইছিল যে ওর সঙ্গে ফিরে আসুক, আবার একসঙ্গে থাকুক, এটা কি চাইছিল? না, তাও করতে চাচ্ছে না, বলছে তোকে বিয়েও করবো না, বিয়ে করতেও দেবো না, তোকে বিতর্ক করে মারবো, তোকে যেখানে পাবো। কালকে বলছে তোকে ডাকলাম তুই এলি না, কথা বললি না, তার জন্য তো এই অবস্থা করিস। বলে তোর সঙ্গে কী সম্পর্ক আছে, তোর সঙ্গে তো আমার কাটান চ্যানেল হয়ে গেছে, কথা বলবো, তুই পাশ দিয়ে সব কিছু রেকর্ড করে রাখবি, রেখে ক্লাবকে জানাবি। আমরা যদি আমার মা জানায় তার আগে তুই ক্লাবকে জানিয়ে দিবি যে আমি ওর সঙ্গে কথা বলি না, ও আমাকে ফোন করে, ডিস্টার্ব করে, ও আমাকে ঘুরতে নিয়ে যেতে চায়, আমি কিছু করতে চাই। ওই যুবকের পরিবার, তাদের সঙ্গে তো আপনাদের যোগাযোগ আছে, তারা কি বলছিল? নেই, যোগাযোগ নেই। বিয়ের সময় বা ওদের সঙ্গে ওরা যখন একসঙ্গে থাকতো? পরিবারে কে আছে? মা তো নেই, বাবাও থেকেও সে বাইরে থাকে, আর একটা দিদি আছে, দাদা এসব সমস্ত কিছু জানে না। দাদা বলে এসব ব্যাপারে আমি নেই, আমি এসব জড়িত থাকবো না। পিউ দেখো, বাস্তবিক অর্থে এই যে ঘটনা ঘটেছে সম্পূর্ণভাবে হুমকি। অন্তরঙ্গ মুহূর্তের এক সময়ের পুরনো তোলা সেই সময়ের অন্তরঙ্গ মুহূর্তের ছবি একেবারে ফেসবুকে ছড়িয়ে দেওয়া এবং তারপর সেই ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করার অভিযোগও কিন্তু এই পরিবারের তরফ থেকে করা হচ্ছে। ইতিমধ্যেই কিন্তু বিষ্ণুপুর থানার পুলিশ এই পরিবারের সঙ্গে কথা বলেছে, তবে অভিযুক্ত মিঠুন নস্কর এখনো পর্যন্ত পলাতক। পিউ একেবারেই পুলিশ তো তদন্ত শুরুই করেছে এবং কেন এই যুবকের সঙ্গে তরুণীর সম্পর্ক এতটা তিক্ততায় গিয়ে পৌঁছলো এই প্রশ্নের উত্তর পেলেই বোধহয় রহস্যের সমাধান সম্ভব। কমলাকে অনেক ধন্যবাদ, পরে আবার তোমার সঙ্গে আমরা যোগাযোগ করব। খুবই মর্মান্তিক ঘটনা। এই গতি প্রকৃতির দিকে আমাদের যেমন নজর থাকবে তেমনি ঢোলার খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ। গতকাল সেখানে আবার উত্তেজনা তৈরি হয়, উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ঢোলার গুলি চালানোর কথা অবশেষে স্বীকারও করে নেয় দক্ষিণ 24 পরগনা জেলা পুলিশ। জনতাকে ছত্রভঙ্গ করতে শুনে 2 রাউন্ড গুলি চালানো হয় বলে জানিয়েছে পুলিশ, কিন্তু কখনোই জনতাকে লক্ষ্য করে গুলি চালানি বলে তাদের দাবি, বরং জনতার মধ্যে থেকেই পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো আর বোমা ছোড়া হয় বলে অভিযোগ। রীতিমতো গুলি চলেছে বলে পুলিশের দাবি এবং ওই মিছিল থেকে গুলি চলে, যার প্রমাণ স্বরূপ একটি এসএলআর বুলেটের ক্ষতচিহ্ন আদালতে পেশ করবে পুলিশ। উদ্ধার হওয়া একটি পাইপ কানও আদালতে পেশ করা হবে বলেই জানা গেছে। সিজার মন্ডল ঢোলা থেকে আমার সঙ্গে সরাসরি রয়েছে, সিজারের সঙ্গে কথা বলবো। সিজার, পুলিশ তো নিজের অবস্থান বদল করলো, তুমি ঢোলায় রয়েছো, অনেকের সঙ্গে কথা হলো, কি উঠে এলো? দেখো, আমি ঢোলা থানার সামনেই দাঁড়িয়ে রয়েছি, যেটা পুলিশের পক্ষ থেকে কিন্তু খুব স্পষ্টভাবে জানানো হয়েছে যে গতকালের ঘটনা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছিল যেখানে দাঁড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে, যখন কার্যত পরিস্থিতি আয়ত্তের বাইরে বেরিয়ে যাচ্ছিল, সেই অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে 2 রাউন্ড শূন্যে ফায়ার করতে হয়। কিন্তু পুলিশ কিন্তু সরাসরি এটাও অস্বীকার করেছে যে জনতাকে লক্ষ্য করে কিন্তু পুলিশ কোনো গুলি ছোড়েনি এবং যারা গুলিবিদ্ধ হয়েছেন তারা কেউই পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হননি বলে পুলিশের দাবি। উল্টো দিকে পুলিশের এটাও দাবি যে গতকাল সন্ধ্যেবেলায় যে জনতা থানা আক্রমণ করে, পুলিশ কর্মীদের আক্রমণ করে, তাদের মধ্যে বেশ কিছু সশস্ত্র দুষ্কৃতী ছিল যারা পুলিশকে লক্ষ্য করে, থানা লক্ষ্য করে বোম এবং গুলি ছোড়ে এবং সেই গুলিতেই এই জনতার যারা গুলিবিদ্ধ হয়েছেন তাদের গুলি কিন্তু এই দুষ্কৃতীদের ছোড়া গুলিতেই হয়েছে এই আঘাত, সেটাও কিন্তু পুলিশের দাবি। কারণ তারা ইতিমধ্যেই পুলিশের একটি এসএলআর রাইফেল তারা কিন্তু আদালতে এভিডেন্স হিসেবে জমা দেবেন, যে এখানে দেখা যাচ্ছে রাইফেলের যে নজল সেখানে বুলেট মার্ক রয়েছে, অর্থাৎ বুলেট ছুঁয়ে চলে গেছে সেই নজল। থানার ভেতরে ঢুকে রীতিমতো দুষ্কৃতীরা গুলি চালিয়েছে বলে অভিযোগ। এবং যারা আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলেছিলাম, স্থানীয় যারা মানুষ প্রত্যক্ষদর্শীরা, তারাও কিন্তু বলেছেন যে মব এসছিল, অর্থাৎ যে জনতা এসছিল সেই জনতার মধ্যে থেকে কিন্তু বোমা ছোড়া হয়েছে, তারা নিজেরা দেখেছে বোমা ছুড়তে। অর্থাৎ এই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু একটা ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে, যেটা এর আগেও আমরা ফারাক্কার দিনও দেখেছিলাম। ফারাক্কা যখন বিদ্যুতের দাবিতে যখন পথ পুলিশকে লক্ষ্য করে সেখানেও কিন্তু বোমা ঘটনা ঘটেছিল, সেই একই ট্রেন্ড কিন্তু এখানেও দেখা যাচ্ছে। এবং সেখানে একটাই বক্তব্য আসে যে যারা এখানে বিক্ষোভ দেখাতে এলো তারা সঙ্গে করে বোমা আনলো, তাহলে কি এটা পরিকল্পিত? আর যদি এটা পরিকল্পিত হয়ে থাকে, কারা মদত দিচ্ছেন এইভাবে প্রশাসনের ওপর আঘাত হানার ক্ষেত্রে? সেই প্রশ্নটাই কিন্তু এখন খুঁজে বেড়াচ্ছে পুলিশ। একেবারে সিজার, এটা যেমন একটা দিক, তেমনি যে ব্যক্তি নিহত হয়েছেন তার পরিবারের অবস্থা অত্যন্ত খারাপ। বিক্ষোভের পর আজ শোকের ছায়া কার্যত দক্ষিণ 24 পরগনার ঢোলায়। তোমার সঙ্গে কথা হয়েছে ওই পরিবারের? পরিবারের যেটা দাবি, পরিবার কিন্তু খুব নিশ্চিতভাবে তারা যেটা স্থানীয় মানুষের অভিযোগ, পুলিশের গুলিতে সালাম নস্করের
মৃত্যু হয়েছে, কিন্তু সেই সময় পরিবারের কেউ এখানে ছিলেন না। এবং ওই যে গন্ডগোলের সময় কার্যত রণক্ষেত্র চেহারা নেয়। এই যে রাস্তায় আমি দাঁড়িয়ে রয়েছি সেই রাস্তা কিন্তু কার্যত কালকে সন্ধ্যেবেলায় রণক্ষেত্রের চেহারা নেয়। তুমি দেখতে পাচ্ছ থানার সামনে কিভাবে বাইকের কার্যত কঙ্কাল, অর্থাৎ বাইকগুলোকে পুড়িয়ে দেওয়া হয়, থানাতে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়, সেই বাইকের কঙ্কালগুলো পড়ে রয়েছে। এই জায়গাতে কার্যত কালকে আগুন জ্বলছিল, যেভাবে কালো হয়ে আছে রাস্তা, এটা কিন্তু ছাইতে কালো হয়ে আছে। এর থেকেই স্পষ্ট যে গতকাল সন্ধ্যেবেলায় এখানকার পরিস্থিতি কি চেহারা নিয়েছিল। আমরা সামনে যে দোকান, সেই দোকানের যারা দোকানদার তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারাও ভয়ে পালিয়ে গেছিলেন। কেউ দোকানের শাটার বন্ধ করে ভেতরে ছিলেন, তারা গুলির আওয়াজ শুনেছেন, জনতার মধ্যে থেকে বোমা ছোড়া দেখেছেন। এবং সব মিলিয়ে যে পরিস্থিতি কালকে ছিল, সেখানে দাঁড়িয়ে কিন্তু এটা খুব কঠিন বলা যে কিভাবে সালাম লস্কর গুলিবিদ্ধ হয়েছেন বা আরো যে সমস্ত গ্রামবাসীরা ডায়মন্ড হারবার হাসপাতালে ভর্তি আছেন গুলি আঘাত নিয়ে, তারা কিভাবে গুলিবিদ্ধ হয়েছেন সেটা কিন্তু খুব স্পষ্ট নয়। সিজা, ধন্যবাদ। আপাতত পরে তোমার সঙ্গে আমার কথা বলবো ঢোলার আপডেট নেওয়ার জন্য। তবে রবিবার যে তুমুল পরিস্থিতি তৈরি হয়, তারপর ঢোলা জুড়ে এখন শোক। গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন আব্দুস সালাম লস্কর নামে এক যুবক। বিক্ষোভকারীরা দাবি করছেন পুলিশের গুলিতেই তার মৃত্যু হয়েছে, যদিও জেলা পুলিশ পাল্টা দাবি করছে মাত্র 2 রাউন্ড গুলি চালানো হয়েছে, তাও শূন্যে। আমি তো ছিলাম বাজার করতে আসছি, কেরালায় রাজমিস্ত্রি কাজ করতো। ঈদের সময় বাড়িতে এসছে, ঈদের বাড়িতে আসলে ওর ভাইয়ের সঙ্গে ও ঢোলাহাটে বাজার করতে যায়, ঈদের বাজার। গলিগণ্ডল হতে বাজার থেকে ও পালিয়ে আসছে ও হাই স্কুলের সামনে লটিয়ে পড়ে। পুলিশ তখন গুলির আওয়াজ 5-7টা হয়, লটিয়ে পড়ে। বুকে পুলিশের গুলিটা লেগেছে, বুকে লেগেছে। আমরা তড়িঘড়ি তুলে নিয়ে, পুলিশের গুলি লেগেছে, পুলিশ গুলি করেছে। সেই মুহূর্তে বলছে আমার বাঁচাও, পানি দাও, পানি দাও। গুলি চালিয়েছে। এটা আমরা চাই যে যে পুলিশের উপরে আমরা যেন শাস্তি পাই, এইটাই আমরা চাই। বাজার করতে গিয়েছিলেন, হঠাৎই গুলি এসে লাগে বাঁ হাতে। 24 ঘন্টাকে অভিজ্ঞতার কথা শুনিয়েছেন আহত যুবক। আমি তো ছিলাম বাজার করতে আসছিলাম, আমার দাদা হাওড়া থেকে কাজে থেকে আসছিল, বাড়ি আসছিল। আমি বাজারে যাচ্ছিলাম, যেতে যেতে দেখি না হঠাৎ করে বুঝতে পারিনি লোকেরা সব ছোটাছুটি করতো। দেখি না 2-3 জনের লেগেছে, আর একটা লোক ছুটতে, আমি ছুট মেরছি, মারলে দেখি একটা গুলি এসে আমার হাতে লেগে। তারপরে আমি ওই একটুখানি হেঁটে হেঁটে গিয়ে আর পড়ে গেছি। গেলে আমাদের গ্রামের ছেলেরা তুলে নিয়ে বাড়ি নিয়ে চলে গেছিলো। আর রাত্রে গাড়ি পাইনি বলে ভেহিকেল আসতে পারিনি, সকালবেলা নিয়ে এলো। আমার দাদা কলকাতা থেকে রাত 12টার সময় এসে আমাকে আনতে চেষ্টা করছিল, আনতে পারেনি। সকালবেলা গাড়ি পাওয়া যায়নি বলে সকালবেলা নিয়ে এসে। গুলিবিদ্ধ ছেলেকে উধাও করে দিয়েছে পুলিশ। 24 ঘন্টার কাছে অভিযোগ করলেন নিখোঁজ ফল ব্যবসায়ী সিতাবউদ্দিন হালদারের বাবা। আমার ছেলে ঢোলাহাটে ফলের ব্যবসা করে, ওখানে যখন ঢোলাহাটে গুলি গণ্ডগোল হয় তখন আমার ছেলে ওইভাবে পালিয়ে আসে। আসার সময় পুলিশের গুলি লাগে আমার ছেলের। আমার গ্রামের ছেলেরা কিছু ওকে তুলে নিয়ে আসে, এখানে এসে অ্যাম্বুলেন্সকে নিয়ে যখন যায় ঢোলাহাটে পুলিশের থানার পুলিশ লাভিয়ে নিয়েছে, নিয়ে কোথায় গিয়েছে আমার ছেলে আমি কোনো খোঁজ পাচ্ছি না। আমার ছেলেকে আমি বলে গেছি কীভাবে আমি বলতে পারছি না। আমার ভাই আছে, ছেলে অনেক আমার আটে শুনতে, কারো কোনো খোঁজ পাচ্ছি না। এর জন্য আমি শাস্তি চাই।